দিয়ে দিয়েছেন? তাই দেখলাম। ডান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে নতুন একটা প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেছি। ধারাবাহিকভাবে আমরা এই সময়টুকুতে ভোকাব পার্ট নিয়ে কথা বলি, কিন্তু আজকে আমরা ভোকাব পার্ট নিয়ে কথা বলবো না। একদম রিসেন্ট যে প্রশ্ন হয়েছে দুদকের, এই প্রশ্নটা নিয়ে কিন্তু একটু কথা বলার চেষ্টা করব। ক্লাসটা শুরু করতে চাচ্ছি। ক্লাসটা শুরু করবে জাস্ট আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা, এই বিষয়টা একটু দ্রুত জানিয়ে দেন। এরপরেই কিন্তু আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব, কেমন? আচ্ছা, প্লিজ 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 সবাইকে একটু অনুরোধ করছি, যারা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা, এবং ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা, এবং 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 আমাদের ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দিবেন। ওকে, আচ্ছা, তাহলে আসেন দুর্নীতি দমন কমিশনের যে উপসহকারী পরিচালক, এই পরিচালকের প্রশ্ন যেটা হয়েছে, এই প্রশ্ন সমাধান নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। পিক আপ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, এই অংশটুকুতে আপনারাও কিন্তু একবার পরীক্ষা দেওয়ার মতো করে করে দিতে পারেন। ওকে, কনসিয়েন্সাস, কনসিয়েন্সাস মানে হচ্ছে ন্যায়বান। ন্যায়বান কি, এটা মানে কি? ন্যায়বান। এবার ন্যায়বান, ন্যায়বান, ন্যায়বান এর এর কোনটা সঠিক বানান? কোনটা সঠিক বানান? স্পেলিং দিয়ে শুরু করেছে। কোনটা সঠিক বানান? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সঞ্জিদা পুতুল, ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা? যাচ্ছে? আচ্ছা, এরপরে ক্লাসটা শেয়ার করে দিতে হবে। হ্যাঁ, এরপরে ক্লাসটা শেয়ার করে দিতে হবে। সবাই প্লিজ ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে দেন। আপনার, আমি বারবারই বলি, আপনার একটা শেয়ার আমার অনুপ্রেরণার কারণ, আমার অনুপ্রেরণার কারণ, আমার অনুপ্রেরণার কারণ। ওকে, আসেন তাহলে ন্যায়বান অর্থ, ন্যায়বান, ন্যায়বানের যে ইংরেজি সেটা কনসিয়েন্সাস। কনসেনসাস, এই কনসেনসাসের বানান কোনটা সঠিক? চারটা বানানের মধ্যে, চারটা বানানের মধ্যে কেবলমাত্র ডি নাম্বারটাই আমরা নিতে পারি, কনসেনসাস। কনসেনসাস এই বানানটাই সঠিক, অন্য কোনোটা আপাতত হওয়ার সুযোগ নেই। কনসেনসাস মানে হচ্ছে ন্যায়বান, কনসেনসাস মানে ন্যায়বান। আতিকা ইবনাত, শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। থ্যাংক ইউ, আই এম গ্রেটফুল টু ইউ। ওকে ফাইন, আসেন এরপরে খেয়াল করি। তাহলে কনসেনসাস মানে হচ্ছে ন্যায়বান, শুধুমাত্র ডি নাম্বারটাই উত্তর, অন্য কোনোটা হওয়ার আপাতত সুযোগ নাই। আচ্ছা আসেন, এবার আসেন এ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন, এটা কে লিখেছেন? অফ দ্য উইমেন। দেখেন এই অংশটুকুতে আমি একটু বলি, এই অংশটুকুতে একটু বলি যে আধুনিক নারীবাদের যে অন্যতম পথিকৃত, যদি বলতে যাই, এই অন্যতম যে পথিকৃত যে মানুষটা, ওই মানুষটার লেখা। এখন আপনাদের কাছে জানতে চাই এর লেখাটা মানে এটা কার লেখা, মানুষটা কে? একবার গেজ করেন, কমেন্টে দ্রুত জানিয়ে দেন, দ্রুত জানিয়ে দেন, দ্রুত জানিয়ে দেন। থ্যাংক ইউ স্যার, সাদ দোয়ায় রাখবেন। থ্যাংক ইউ স্যার, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে আধুনিক, আধুনিক নারীবাদের যে অন্যতম প্রতীকিত, এর এই মানুষটা লেখা হচ্ছে এ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন। এটা কে লিখেছে? একটু দ্রুত 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 আপনারা একটু গেজ করেন, উত্তরটাও একটু দ্রুত জানিয়ে দিতে হবে, দ্রুত জানিয়ে দিতে হবে। নারীদের শিক্ষা, নারীদের সমতা, নারীদের অধিকার, নারীদের শিক্ষা, সমতা, অধিকার প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু উনি লিখেছিলেন এই বইটা। এই বইটা, এই বইটার মধ্যে নারীদের শিক্ষা, নারীদের সমতা যা আছে সবকিছু তিনি উল্লেখ করেছিলেন। মানুষটাকে, মানুষটাকে দেখেন, মানুষটা হচ্ছে কেবলমাত্র আমরা বলতে পারি, কেবলমাত্র আমরা মানুষটার নাম বলতে পারি, এই যে মেরি ওয়েলস্টোনক্রাফট। মেরি ওয়েলস্টোনক্রাফট, তিনি তিনি হচ্ছে নারীদের অন্যতম, আধুনিক নারীদের অন্যতম প্রতীকিত, এটা আমরা সবাই জানি। এবং তিনি এই বইটাতে, এই বইটাতে নারীদের শিক্ষা, নারীদের সমতা, নারীদের অধিকার এই বিষয়টা নিয়ে লিখেছিলেন। আমরা মোটামুটি এই অংশটুকু জানি। ওকে ফাইন, তাহলে 2 নম্বরের বি উত্তর হতে পারে। এবার আসেন 3 নাম্বারটা খেয়াল করেন। এ পারসন হু লিভস লিভস হিজ, অথবা হচ্ছে
হার ওন কান্ট্রি। হিজ বা হার ছেলে হলে আমরা হিজ ব্যবহার করবো, আর মেয়ে হলে তো হার ব্যবহার করব। যাই হোক, এটা আমার মনে আছে, খুব ভালো মনে আছে, এটা আমি নিয়ে কথা বলেছিলাম। দেখেন মিগ্রেন্ট, এই যে ইমিগ্রেন্টের ব্যাপারটা খেয়াল করেন, একটা আছে কি EMI, তারপরে হচ্ছে গ্র্যান্ট, এইটা একটা আছে, আর আরেকটা আছে আই, এরপরে দেখেন, এরপরে একটা শুধুমাত্র হচ্ছে আই আছে, তারপরে হচ্ছে গ্র্যান্ট আছে। হ্যাঁ, এই যে গ্র্যান্ট। তাহলে আমি যদি বলি খেয়াল করেন, আমি যদি বলি এই যে একটা হচ্ছে ইমিগ্রেন্ট, খেয়াল করেন ইমিগ্রেন্ট, এই অংশটুকু খেয়াল করেন, একটা আইএম দিয়ে শুরু হয়, একটা হচ্ছে ইএম দিয়ে শুরু হয়, একটা অভিবাসী আর একটা হচ্ছে প্রবাসী, একটা অভিবাসী আর একটা প্রবাসী, একটা অভিবাসী আর একটা হচ্ছে কি প্রবাসী, একটা অভিবাসী আর একটা হচ্ছে প্রবাসী। এই যে ইএম, এটা হচ্ছে এক্সিট করে, হ্যাঁ এক্সিট করে, এটা হচ্ছে এক্সিট করে, এটা সবসময় হচ্ছে বাইরে যায়। যারা আমাদের দেশ থেকে চলে যায় তাদেরকে আমরা প্রবাসী বলতে পারি, তাদেরকে প্রবাসী বলতে পারি, কিন্তু যার দেশে যাবে তারা বলবে অভিবাসী, তারা বলবে কি অভিবাসী। তার মানে যে আমাদের দেশ ত্যাগ করবে তাকে প্রবাসী বলতে পারি। অন্যতম যদি বলি আপাকে কি বলবো, অভিবাসী নাকি প্রবাসী, কি বলবেন? অবশ্যই প্রবাসী বলবেন। কেন? যে দেশ ত্যাগ করবে, যে দেশ ত্যাগ করবে তাকেই তো আমরা প্রবাসী বলবো। কেমন? আচ্ছা, ক্লাসে যারা আছেন তাদেরকে একটু অনুরোধ করব, ক্লাসটা দ্রুত শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে দেন। ওকে ফাইন। তাহলে এখানে আমরা যে দেশ ছাড়ছে তাকে কেবলমাত্র আমরা ইমিগ্রেন্টটাই বলতে পারি, তাদেরকে শুধুমাত্র ইমিগ্রেন্টটাই বলতে পারি। তাহলে যে নিজের দেশ ছাড়ে তাকে প্রবাসী বলি আমরা। ওকে, তাহলে এটার অর্থ প্রবাসী। ইমিগ্রেন্ট কি বললাম? প্রবাসী, প্রবাসী, প্রবাসী। ওকে, ডান হয়েছে? ডান হয়েছে? ওকে ফাইন। এবার আসেন, সেই 3 নাম্বার গেল, এবার 4 নাম্বারটা একটু খেয়াল করেন। দেখেন, দ্য প্লে ইংলিশ ম্যান ফর মাই মানি, ইংলিশ ম্যান ফর মাই মানি ওয়াজ রিটেন বাই, কে লিখেছেন? এই যে দেখেন, উইলিয়াম হাটন, এটা লিখেছেন হচ্ছে উইলিয়াম হাটন, এর উত্তর হবে উইলিয়াম হাটন। এই যে এলিজাবেথ পিরিয়ডের সময়, এলিজাবেথ পিরিয়ডের অন্যতম হচ্ছে একটা, আচ্ছা অন্যতম থ্যাংক ইউ। আচ্ছা, অন্যতম একটা, ওই এলিজাবেথান পিরিয়ডের অন্যতম একটা হচ্ছে নাট্যকার যদি বলতে যাই তাহলে উইলিয়াম হাটন, এটা সবাই জানে। তাহলে উইলিয়াম হাটনের লেখা একটা বই, সেটা কি? ইংলিশ ম্যান ফর মাই মানি। এখানে অর্থ, সামাজিক অবস্থা এই বিষয়গুলো নিয়ে এই বইটা লেখা হয়েছে। বোঝাতে পারলাম কিনা? তাহলে অর্থ হতে পারে, সামাজিক অবস্থা হতে পারে, বিয়ে হতে পারে, এই বিষয়গুলা। তাহলে অর্থ, সামাজিক অবস্থা, বিয়ে, প্রত্যেকটা বিষয় নিয়ে এই যে ইংলিশ ম্যান ফর মাই মানি এই কথাটা লিখেছেন কে? উইলিয়াম হাটন কোন পিরিয়ডের? এলিজাবেথান পিরিয়ডের। ওকে, এলিজাবেথান পিরিয়ডের। ডান। তাহলে এই জায়গাটুকু আমরা হচ্ছে 4-এর সি আমরা হচ্ছে মোটামুটি হচ্ছে দেখে ফেলেছি। 5 নাম্বারটা একটু দেখেন, উই ওয়ার্ক, খেয়াল করেন, উই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট, আমরা প্রতিদিন কাজ করি। এই যে দেখেন, এক্সেপ্ট ফ্রাইডে, কোন দিন বাদে? এক্সেপ্ট ফ্রাইডে, কোন দিন বাদে? ফ্রাইডে বাদে। তাহলে এই যে এক্সেপ্টটা হচ্ছে ব্যতীত অর্থ দিচ্ছে, কি? ব্যতীত অর্থ দিচ্ছে। তাহলে এক্সেপ্ট ব্যতীত অর্থ দিচ্ছে, এটা একটা হচ্ছে প্রিপোজিশন। এটা কি বলেন? প্রিপোজিশন। এক্সেপ্ট ব্যতীত অর্থ দিলে এটা হয়ে যাবে প্রিপোজিশন। এটা কি অর্থ দিবে? প্রিপোজিশন ছাড়া অর্থ দিবে বা ব্যতীত অর্থ দিবে। আমরা প্রতিদিন কাজ করি, কোন দিন বাদে? শুক্রবার বাদে প্রতিদিন কাজ করি। ওকে, আমাদের অফিসে অবশ্য শুক্রবারেও কাজ হয়, এটা আমাদের ছুটিও নাই। যাই হোক, তাহলে আসেন, আমরা দেখছিলাম উই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট ফ্রাইডে, আমরা প্রতিদিন কাজ করি, কি বাদে? শুক্রবার বাদে। ইন দিস সেন্টেন্স এক্সেপ্ট ইজ এ বা অ্যান, কি এটা? এক্সেপ্টটা কি? অ্যাডজেক্টিভ? নো। নাউন? নো। প্রোনাউন? নো। তার মানে শুধু উত্তর কি? প্রিপোজিশন। তাহলে আমার মনে হয় 5-এর হচ্ছে সি নাম্বার উত্তর। ব্যতীত অর্থ দিলে যেমন বাট প্রিপোজিশন, তেমনি এই যে এক্সেপ্ট, এটা হচ্ছে একটা প্রিপোজিশন। ওকে ফাইন। আসেন, তাহলে 5 নাম্বার আমরা পেরে গেছি। 6 নাম্বারটা একটু খেয়াল করেন, নেইবরটা কোন জেন্ডার? এখন নেইবার মানে প্রতিবেশী এখন হচ্ছে কোনো মেয়ে প্রতিবেশীও হইতে পারে, ছেলে প্রতিবেশীও হইতে পারে না? অবশ্যই পারে। তাহলে মেয়ে হোক বা ছেলে হোক, যাই হোক না কেন, মেয়ে হোক বা ছেলে হোক, সবাই আপনার প্রতিবেশী হতে পারে। নেইবরটা যে সবসময় হচ্ছে পুরুষ হবে এমন কোনো কথা নেই। তাহলে একটু গেস করেন তো, এটা কোন জেন্ডার? প্লিজ।
তাহলে একটু গেজ করেন যে নেইবরটা কোন জেন্ডার হতে পারে, নেইবরটা কোন জেন্ডার হতে পারে, নেইবরটা কোন জেন্ডার হতে পারে, প্লিজ নেইবরটা কোন জেন্ডার হতে পারে একটু দেখেন, নেইবরটা কোন জেন্ডার হতে পারে। এই আপনারা ক্লাস শেয়ার করছেন না কেন, ক্লাসটা শেয়ার করেন প্লিজ। নেইবরটা কোন জেন্ডার হতে পারে প্লিজ, এই ক্লাস শেয়ার করে দেন, ভালোবেসে ক্লাস শেয়ার করে দেন প্লিজ 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 প্লিজ। ওকে, ভালোবেসে ক্লাস শেয়ার করে দেন। নেইবরটা কোন জেন্ডার, যেহেতু ছেলে মেয়ে উভয় হইতে পারে, তাহলে না ম্যাসকুলিন হবে, না ফেমিনাইন হবে, না নিউটার হবে, তাহলে এই তিনটা হওয়ার কোনো সুযোগ নেই, শুধুমাত্র কি কমন হতে পারে, উভয় যেহেতু, তাহলে আমরা কমন জেন্ডার হিসেবে ধরে নিতে পারি। তাহলে 6 নম্বরের ডি নাম্বারটাই হওয়া উচিত। ওকে, দেওয়াই লাগবে। আচ্ছা, এরপরে আসেন প্লিজ, যে হুইচ ওয়ান হ্যাজ দ্য আইডেন্টিক্যাল সিঙ্গুলার আর প্লুরাল ফর্ম, মানে এখানে চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে কোন শব্দটার সিঙ্গুলার ফর্মজা প্লুরাল ফর্মতা, সিঙ্গুলার ফর্মজা প্লুরাল ফর্মতা, কোন চারটার। আমি একটা টেকনিক শেয়ার করেছিলাম, এটা মনে হয় পড়েছিলাম আলাদাভাবে, এরকম একটা পড়েছিলাম, যে বলে দিয়েছিলাম যে এইটা একটু টেকনিক মাথায় রাখেন, হ্যাঁ, এই যে এরকম একটা আপনি মিলায় নিন, জেন্ডারে গিয়ে আপনি মিলায় নিন। এই যে আমি এবার এইচএসসি টেস্ট দিব, হ্যাঁ, আমি এবার এইচএসসি টেস্ট দিব, এরকম একটা কথা লিখে দিয়েছিলাম, নেমোনিক দিয়েছিলাম, দিয়ে বলছিলাম যে এগুলোর প্রত্যেকটা শব্দ দিয়ে আপনি আলাদা আলাদা করে যেগুলোর সিঙ্গুলার ফর্ম প্লুরাল ফর্ম একই মনে রাখতে পারবেন। যেমন ডি দিয়ে আমরা হচ্ছে ডাইসের ব্যাপারটা রাখতে পারি, ডি দিয়ে হচ্ছে কি ডাইসের ব্যাপারটা রাখতে পারি। ওকে, ডি দিয়ে ডাইসের ব্যাপারটা রাখতে পারি, ডি দিয়ে ডাইসের ব্যাপারটা আমরা রাখতে পারি। ওকে, আচ্ছা, তাহলে দেখেন এ এম আই, তারপরে এইচ তারপরে এ সি টি যা আছে এগুলো প্রত্যেকটা, যেমন টি দিয়ে হচ্ছে টাকা বলেছিলাম, টি দিয়ে কি বলেছিলাম, টাকা বলেছিলাম না। আচ্ছা, এস দিয়ে হচ্ছে শিপ বলেছিলাম, শিপ, এই যে এস দিয়ে হচ্ছে শিপ, মিলাই নিন, একটু সময় নিন, মিলাই নিন। আমি এবার এইচএসসি টেস্ট দিব, এরকম একটা নেমোনিক দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম প্রত্যেকটা শব্দ দিয়ে আপনি নিজের মতো করে মাথায় রাখতে পারবেন যে এদের সিঙ্গুলার কি, মানে কোনটার সিঙ্গুলার আর প্লুরাল ফর্ম একই। তাহলে এইখানে অন্যতম একটা কাজে লেগেছে, সেটা কি ডি দিয়ে হচ্ছে ডাইস। এই যে ডাইসের ব্যাপারটা খেয়াল করেন, ডাইস ডেয়ার, এই তো সুন্দর, ডেয়ারও হতে পারে, হ্যাঁ হ্যাঁ, ডাইস ডেয়ার। তাহলে খেয়াল করেন এখানে কেবলমাত্র ডাইসের সিঙ্গুলার ফর্ম যা প্লুরাল ফর্মটা, দেখেন ওয়েসিস, এটা সিঙ্গুলার ফর্ম, প্লুরাল ফর্ম হতে পারে। এটা দেখেন স্টিমুলা, এটা হচ্ছে ই দিয়ে আপনি করতে পারেন, আবার দেখেন এই যে এটাও ইউ উঠায় দিয়ে এ দিয়ে করতে পারেন, মানে এগুলো পরিবর্তনযোগ্য, কেমন, এগুলো পরিবর্তনযোগ্য। তাহলে হয় এ দিয়ে অথবা ইএস যুক্ত করে, এরকম করে আমরা হচ্ছে ওটাকে প্লুরাল বা সিঙ্গুলার বানাতে পারি, সিঙ্গুলার প্লুরাল আলাদা হতে পারে। কিন্তু ডাইসের ব্যাপারটা এর সিঙ্গুলার ফর্ম যা প্লুরাল ফর্মটা, এদের শুধুমাত্র অবস্থানগত দিক থেকে আমাকে দেখে নিতে হয় সিঙ্গুলার না প্লুরাল। আমি একটা কথা বলেছিলাম যে ভাইয়া এগুলো সঙ্গ দোষে লোহা ভাসে, 1 টাকা যদি হয়, বলে দিয়েছিলাম এরকম 1 টাকা, আবার হচ্ছে 2 টাকা হয় না, কি হয় 2 টাকা, 100 200ই হয়, 200 হয় না, কেমন। তাহলে খেয়াল করেন টাকা সিঙ্গুলার প্লুরাল ফর্ম একই, একের সাথে যেহেতু আছে তাই টাকা হচ্ছে সিঙ্গুলার, দুইয়ের সাথে যেহেতু আছে তাই টাকা হচ্ছে প্লুরাল। আমি যদি বলি 1 শিপ, আবার 10 শিপ, শিপ 1 এর সাথে যখন থাকবে তখন সিঙ্গুলার, আর 10 এর সাথে যখন থাকবে তখন হচ্ছে কি প্লুরাল। তাহলে কিছু কিছু বিষয় আছে যাদের সিঙ্গুলার ফর্ম যা প্লুরাল ফর্ম তা। এক্ষেত্রে শিপের ব্যাপারটা অনেকবার আসছে, খেয়াল করেন 1 শিপ যদি বলি তখন শিপটা হচ্ছে সিঙ্গুলার, কিন্তু 10 শিপ যদি কোনো সময় বলি তাহলে শিপটা হচ্ছে প্লুরাল। তাহলে আমরা এই জায়গাটুকু মোটামুটি দেখে ফেলেছি। ওকে, ডান। আচ্ছা, তাহলে আমি এবার এইচএসসি টেস্ট দিব, এটা জেন্ডার অংশে যাবেন, জেন্ডার অংশে গিয়ে দেখবেন ওখানে লেখা আছে যে কিছু নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই, ওই জায়গায় মিলায় নেবেন শব্দগুলা। ওকে, ডান। আচ্ছা, এবার আসেন 8 নাম্বারটা একটু খেয়াল করেন, দেখেন হি স্টার্টেড টিচিং হ্যামলেট মানে কি ছোট গ্রাম নাকি, হ্যামলেট মানে ছোট গ্রাম, যাই হোক হ্যামলেট কে লিখছে আমাদের হচ্ছে যে আমাদের বড় ভাই আর কি, যাক আসেন হি স্টার্টেড টিচিং হ্যামলেট। ওকে, না, তাহলে স্টার্টেড টিচিং হ্যামলেট, খেয়াল করেন কি 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 শিক্ষাদান করতে চলেছিল, কি শিক্ষাদান শুরু করেছিল, হ্যামলেট একটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, কোনো প্রবলেম নাই। আসেন
হি স্টার্টেড টিচিং। মাথায় রাখতে হবে একটা বিষয়, আমি সব সময় বলতাম, মানে লাইভে দাঁড়ালেই কথাটা বলতাম, বাক্যে যতগুলা সাবজেক্ট আছে ততগুলা ফাইনাইট ভার্ব থাকতে হয়। বাক্যে যতগুলা সাবজেক্ট আছে ততগুলাই ফাইনাইট ভার্ব থাকতে হয়। অতিরিক্ত অতিরিক্ত যদি কোনো সময় ভার্ব আসে তাহলে সেটাকে নন ফাইনাইট করে দিতে হয়। বোঝাতে পারলাম কিনা? বাক্যে যতগুলা সাবজেক্ট ততগুলা ফাইনাইট ভার্ব। ভাইয়া ফাইনাইট ভার্ব কি কি? শুধু একটা নেমোনিক মাথায় রাখেন, মানে আপনি তো জানেন, মাথায় রাখেন যে সাবজেক্টের কাছাকাছিতে যদি কোনো সময় প্রেজেন্ট থাকে তাহলে সেটা ফাইনাইট ভার্ব। সাবজেক্টের কাছাকাছি যদি হচ্ছে পাস্ট থাকে তাহলে সেটা ফাইনাইট ভার্ব। যে কোনো অক্সিলারি ভার্ব, অল অক্সিলারি, যে কোনো অক্সিলারি ভার্ব হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এই ভি1 ভি2 অল অক্সিলারি প্রত্যেকটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে বাক্যে যতগুলা সাবজেক্ট থাকবে ততগুলা কি থাকবে? এই ফাইনাইট ভার্বগুলো থাকবে, এই ফাইনাইট ভার্বগুলো থাকবে। অতিরিক্ত যদি কোনো সময় ভার্ব আসে তাহলে সেটা হবে নন ফাইনাইট। এখন মজার বিষয় হচ্ছে নন ফাইনাইট আপনি জানেন যে ভার্ব প্লাস আইএনজি, নন ফাইনাইট জানেন টু প্লাস ভার্বের বেস ফর্ম, আবার নন ফাইনাইট জানেন ভি3 বা হ্যাভিং প্লাস ভি3। এই তো, তাহলে এগুলো নন ফাইনাইট ভার্ব। এখন মজার বিষয় হচ্ছে আমি সব সময় এই কথাটাই বলি যে আই ওয়ান্ট গো, আবার হচ্ছে আই এনজয় গো, আই এনজয় গো। খেয়াল করেন, এটা একটা সাবজেক্ট, এটা একটা ফাইনাইট ভার্ব, সাবজেক্টের কাছাকাছি আছে এবং এটা প্রেজেন্ট, তার মানে ফাইনাইট ভার্ব। এই যে এটা একটা সাবজেক্ট এবং সাবজেক্টের কাছাকাছি একটা ভি1 আছে, প্রেজেন্ট আছে, তার মানে এটা ফাইনাইট ভার্ব। একটা সাবজেক্ট একটা ফাইনাইট, একটা সাবজেক্ট একটা ফাইনাইট। দেখেন এটাও ভি1 এটাও ভি1, কিন্তু আর ভি1 থাকার যোগ্যতাই রাখবে না, যোগ্যতায় রাখবে না। কেন রাখবে না? যে ভাইয়া সেন্টেন্সে যতগুলো সাবজেক্ট ততগুলো ফাইনাইট ভার্ব হতে হয়। অতিরিক্ত যদি কোনো সময় ভার্ব আসে তাহলে সেটা হয়ে যায় নন ফাইনাইট ভার্ব। তাহলে খেয়াল করেন, নন ফাইনাইট ভার্ব হচ্ছে ভার্ব প্লাস আইএনজি টু প্লাস ভার্বের বেস ফর্ম ভি3। ওয়ান্টের পরে নন ফাইনাইট ভার্ব হিসেবে সবসময় বসে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর এনজয়ের পরে সবসময় বসে কি? ভার্ব প্লাস আইএনজি। সবসময় কি বসে? ভার্ব প্লাস আইএনজি। সবসময় কি বসে? ভার্ব প্লাস আইএনজি। তাহলে এনজয় এই ভার্বের পরে যদি ডিরেক্ট ভার্ব প্লাস আইএনজি বসে তাহলে এই ভার্ব প্লাস আইএনজিটাকে জেরান্ড বলা হয়। কি বলা হয়? জেরান্ড বলা হয়। কি বলা হয়? জেরান্ড বলা হয়। তাহলে দেখেন, এবার খেয়াল করেন, আসেন এই যে দেখেন হি একটা সাবজেক্ট, স্টার্টেড ভি2, এটা সাবজেক্টের কাছাকাছি, তার মানে এটা ফাইনাইট। এবার আসেন টিচিং, আরেকটা টিচ ভার্ব আসছিল। দেখেন স্টার্টের কাছে যদি কোনো সময় ভার্ব থাকে, স্টার্ট, স্টপ, এই অংশগুলোর সাথে যদি কোনো সময় ভার্ব থাকে, দেখেন স্টপ আরেকটা হচ্ছে স্টার্ট। এই যে স্টপের পরে যদি ভার্ব আসে তাহলে ওই যে ভার্ব প্লাস আইএনজি আসে, এবং এই ভার্ব প্লাস আইএনজি গুলো ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। আর অবজেক্ট মানেই হচ্ছে আমরা বলতে পারি সেটা হচ্ছে জেরান্ড। কি বলতে পারি? জেরান্ড বলতে পারি। বোঝাতে পারলাম কিনা? ওকে, তাহলে খেয়াল করেন স্টপ এবং স্টার্টের পরে ভার্ব প্লাস আইএনজি আসলে এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। এই নন ফাইনাইট ভার্বটাকে আমরা বলবো জেরান্ড। পার্টিসিপল বলার কোনো সুযোগ নেই। কেন? ভাইয়া এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। কি হিসেবে? অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। ওকে ফাইন। তার মানে যে কি শুরু করলো? এই যে শুরু করলো এই টিচিং। ওকে ফাইন। তার মানে আমরা আপাতত এটাকে বলতে পারি জেরান্ড। কি বলতে পারি? জেরান্ড। কেন? ভাইয়া এটা ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। কি ভার্বের? ভাইয়া স্টার্ট ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, একটা বিষয় এখানে শিখাই দিই, শোনেন, বলার সুযোগ হবে কিনা একটু বলে দিই। খেয়াল করেন, মাথায় রাখেন যে স্টপ ভার্বটা আছে না, স্টপ ভার্ব আছে না, স্টার্ট ভার্ব আছে না, এই স্টপ বা স্টার্টের পরে বা স্টপের পরে দুইটাই হইতে পারে, একটা ভার্ব প্লাস আইএনজি আরেকটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, দুইটাই হইতে পারে। একটা বিষয় মাথায় রাখেন, হ্যাঁ, এই দুইটাই হইতে পারে। দেখেন আই স্টপ টু ড্রিঙ্ক, হ্যাঁ, আই স্টপ টু ড্রিঙ্ক। আচ্ছা, আরেকটা আই স্টপ ড্রিঙ্কিং। খেয়াল করেন, ড্রিঙ্কিং, আই স্টপ ড্রিঙ্কিং ওয়াটার, আই স্টপ ড্রিঙ্কিং ওয়াটার, আর আই স্টপ টু ড্রিঙ্ক ওয়াটার। খেয়াল করেন এই জায়গাটুকু, খেয়াল করেন যে স্টপের পরে আমি একবার টু প্লাস ভার্বের বেস ফর্ম গ্রহণ করলাম, স্টপের পরে ভার্ব প্লাস আইএনজিও গ্রহণ করলাম। মাথায় রাখেন স্টপের পরে ভার্ব প্লাস আইএনজিও হতে পারে, টু প্লাস ভার্বের বেস ফর্মও হতে পারে। যদি উদ্দেশ্য বোঝায়, অল্প সময়ের জন্য আপনি থামছেন, উদ্দেশ্য যদি বোঝায় তাহলে স্টপের পরে টু প্লাস ভার্বের বেস ফর্মটা দিতে হয়। আর যদি নরমালি আপনি কোনো কাজ একদম ফুললি থেমে গেছেন তখন স্টপের পরে ভার্ব প্লাস আইএনজিটা আসে। যেমন দেখেন আমি পানি খাচ্ছিলাম, পানি খেতে খেতে আমি পানি খাওয়াটা বন্ধ করে দিয়েছি, কোনো উদ্দেশ্য নাই, আমার হচ্ছে আমার পানি পিপাসা মিটে গেছে, আমি রেখে দিয়েছি, এই তো। তাহলে এটা অ্যাজ ইউজুয়াল, এটা আমার কোনো উদ্দেশ্য ছিল না, থামার কোনো উদ্দেশ্য ছিল না। তার মানে উদ্দেশ্য যখন না বোঝাবে তখন স্টপের পরে ভার্ব প্লাস আইএনজি, সেটা হবে জেরান্ড। এবার আসেন আই স্টপ টু ড্রিঙ্ক ওয়াটার,
হয়তো আমি রাস্তা দিয়ে চলছিলাম, প্রচন্ড পিপাসা পেয়েছে, এক্ষেত্রে আমি থেমে গেলাম, থামার পরে পানি খাওয়ার চেষ্টা করলাম। এই যে আমি উদ্দেশ্যে থেমে গেলাম, আমার উদ্দেশ্য হচ্ছে পানি খাওয়া, উদ্দেশ্যে থেমে গেলাম, এই উদ্দেশ্য বোঝানোর কারণে স্টপের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হতে পারে। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে স্টপের পরে ভার্ব প্লাস আইএনজিও হতে পারে, স্টপের পরে কি হতে পারে, টু প্লাস ভার্বের বেস ফর্ম হতে পারে। যদি উদ্দেশ্য বোঝায় তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আদারওয়াইজ ভার্ব প্লাস আইএনজি। ওকে ফাইন। তাহলে এই জায়গাটুকু আমরা দেখলাম যে 8 নম্বরে কি উত্তর হবে, 8 নম্বরে জেরান্ড উত্তর হবে। ওকে ফাইন। আসেন 9 নম্বরটা একটু দেখেন, 9 নম্বরটা একটু খেয়াল করেন। ইনক্লিমেন্ট অর্থ কি? ইনক্লিমেন্ট অর্থ হচ্ছে এটা এটা হয় কোনো সময় ঠান্ডা, অনেক ঠান্ডাও বোঝাতে পারে, অনেক অনেক রুক্ষ বোঝাতে পারে, মানে সমান না, এলোমেলো বোঝাতে পারে, একদম আবহাওয়াটা এলোমেলো হইতে পারে, এমন হইতে পারে। মানে এটা রাফ বোঝায়। কি বোঝায়? রাফ, সমান সমান কোনো কিছু না, ভালো কোনো কিছু না। ঠান্ডা তো খুব ঠান্ডা, গরম তো খুব গরম, এরকম হয় না? এরকম পরিস্থিতি গুলাকে আমরা কি হিসেবে বর্ণনা করতে পারি? বর্ণনা করতে পারি ইনক্লিমেন্ট। এটার একমাত্র উত্তর যদি বলি তাহলে আমরা রাফ বলতে পারি। কেমন? এই যে মেল্ট, এটা হালকা অর্থ দিতে পারে, মেল্ট হালকা অর্থ দিতে পারে, এফেবল এটা ভদ্র অর্থ দিতে পারে, কেমন? এটা হচ্ছে ভদ্র অর্থ দিতে পারে। তাহলে এগুলো ভদ্র অর্থ দিচ্ছে, প্রত্যেকটা ভদ্র, এটা ভদ্র, এটা ভদ্র, এটা হচ্ছে হালকা। তাহলে শুধুমাত্র রাফটা হতে পারে, কেমন? তাহলে কর্কশ হতে পারে, রুড হতে পারে। ওকে, তাহলে এই জায়গাটুকুতে আমরা দেখছিলাম যে ইনক্লিমেন্টের সিনোনিম শুধুমাত্র কি হতে পারে? রাফ হতে পারে। কি হতে পারে? রাফ। ওকে, ইনক্লিমেন্টের শুধুমাত্র উত্তর রাফ হতে পারে, কোনো সন্দেহ নাই। ওকে ফাইন। আসেন এবার 10 নম্বরটা একটু খেয়াল করি। ডক্টর, আল্লাহ, এটা হচ্ছে এর আগেও বেশ কয়েকবার হচ্ছে সমাধান করেছে, আমার খুব ভালো করে মনে আছে। আমরা যখন হচ্ছে প্রথম দিকে আসি তখন এটা সমাধান করেছিলাম, এটা একটা প্রশ্নে আসা সমাধান করেছিলাম। একটু বলেন এটার উত্তর কি হবে? পানি আছে? হুম, আচ্ছা যাক, আসেন প্লিজ, এটা কি হতে পারে? ডক্টর ফাস্টাস। ডক্টর ফাস্টাসের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ডক্টর ফাস্টাস খুব হচ্ছে কি ছিলেন, জ্ঞানী ব্যক্তি ছিলেন, এরকম পড়েছেন হয়তো, বলেছিলাম যে খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন, কিন্তু তারপরেও উনি ওটা নিয়ে সন্তুষ্ট ছিলেন না। উনি জাদু কেন্দ্রিক কোনো কিছু চাচ্ছিলেন, যে সকল আরো শক্তির অধিকারী তিনি হতে চান, আরো কিছু জানতে চান, এরকম কোনো কিছু চেয়েছিলেন। এরপরে তিনি যেটা করেছিলেন, তিনি জাদুবিদ্যাটা অর্জন করার জন্য তার যে আত্মা, সেই আত্মাটা হচ্ছে লুসিফার কাছে কি করেছিলেন? বিক্রি করে দিয়েছিলেন। এতে তিনি জাদুবিদ্যা নিয়েছিলেন, জাদুবিদ্যা নেওয়ার পরে জাদুবিদ্যাটাকে ভালো কাজে উনি ব্যবহার করতে পারেননি। এটাকে মানে বিভিন্ন কাজে, ওনার স্বার্থের কাজে ব্যবহার করেছিলেন, কিন্তু ভালো কোনো কাজে ব্যবহার করতে পারেননি। পরবর্তীতে তিনি অনুশোচনা করেছিলেন, কিন্তু ডক্টর ফাস্টাস পরবর্তীতে অনুশোচনা করেছিলেন। অনুশোচনা করার অনুশোচনা ঠিকঠাক করে মাপটাপ চাইবেন এমন সুযোগ পাননি, তার আগে মনে হয় মারা গেছিলেন, এরকম কিছু একটা ঘটনা থাকবে। আচ্ছা, ক্রিস্টোফার মার্লো লিখেছিলেন, হ্যাঁ, এই যে ডক্টর ফাস্টাস, এটা একটা, এই যে ট্র্যাজেডি, এটা কি ট্র্যাজেডি, স্যাড এন্ডিং। ওকে, মারা গেছিলেন। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন যে এই যে ট্র্যাজেডিটা আমরা দেখছিলাম যে এটা একটা ট্র্যাজেডি, এটা লিখেছেন ডক্টর ফাস্টাস। সবাই কমেন্ট করেন তো, ডক্টর ফাস্টাস লিখেছেন হচ্ছে ক্রিস্টোফার মার্লো। এই সবাই একটু কমেন্ট করেন, ক্রিস্টোফার মার্লো, সবাই একটু কমেন্ট করেন, এটা লিখেছেন ক্রিস্টোফার মার্লো। ওকে, সবাই একটু কমেন্ট করেন, এটা লিখেছেন ক্রিস্টোফার মার্লো। ওকে, ক্রিস্টোফার মার্লো। ওকে ফাইন, ডান। তাহলে এই জায়গাটুকু খেয়াল করেন, এই জায়গাটুকুতে আমরা দেখছিলাম যে এটা একটা কি ট্র্যাজেডির একটা স্যাড এন্ডিং থাকে, সে বিষয়টা আমরা মোটামুটি জানি যে এটা স্যাড এন্ডিং। ওই যে ডক্টর ফাস্টাস, তিনি অনুশোচনা করার আগে কি হয়েছিলেন? মারা গেছিলেন। ওকে ফাইন। আসেন 10-11 নাম্বারটা একটু দেখি। ফ্রেঞ্চ লিভ। এই যে ফ্রেঞ্চ লিভ, এটাও মনে হয় আসছিল এরকম, ফ্রেঞ্চ লিভ, যে অনুমতি ছাড়াই, কথা ছাড়াই চলে যাওয়া, মানে অনুমতি ছাড়াই চলে যাওয়াটাকে আমরা বলি এই যে ফ্রেঞ্চ লিভ। ওকে, ফ্রেঞ্চ লিভ, এটাকে অনুমতি ছাড়াই কোথাও চলে যাওয়াকে আমরা বলি ফ্রেঞ্চ লিভ। ওকে, আচ্ছা দেখি তাহলে লিভ অন হলিডে, স্পেন্ডিং টাইম ইন ফ্রেঞ্চ,
নাকি হচ্ছে ইমার্জেন্সি লিভ, নাকি হচ্ছে লিভ উইদাউট পারমিশন। তাহলে অনুমতি ছাড়াই হচ্ছে লিভ নেওয়া, চলে যাওয়াটাকে আমরা ফ্রেন্ডস লিভ বলতে পারি। তাহলে কেবল হচ্ছে 11 নম্বরে সি উত্তর হতে পারে, 11 নম্বরে সি উত্তর হতে পারে, সি নম্বর উত্তর হতে পারে। ডান, ওকে। তাহলে লিভ উইদাউট পারমিশন এটা হচ্ছে ফ্রেন্ডস লিভ, এটা হচ্ছে ফ্রেন্ডস লিভ বলা হয়। ওকে ফাইন। 12 নাম্বার, সব সময় আমরা জানি যে ডু ইউ নো দ্য সলিউশন, সলিউশনের সাথে কি যায়? টু। সলিউশন কি যায়? টু। সলিউশন টু দ্য প্রবলেম, সলিউশন টু দ্য প্রবলেম, সলিউশন টু দ্য প্রবলেম, সলিউশন টু দ্য প্রবলেম, সলিউশন টু দ্য প্রবলেম। এ কি বলে মারলো? বুঝলাম না। আরে মারামারি রে, মারামারি না, লেখকের নাম। আচ্ছা যাক, আসেন সলিউশন টু কেমন? আচ্ছা, তাহলে ক্রিস্টোফার মার্লো এটা লিখেছিলেন, ওটা বলছিলাম আর কি। যাক, 12 নম্বরে আমরা দেখছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সলিউশন, সলিউশনের সাথে টু যায়, কি যায়? টু যায়। সলিউশন টু দা প্রবলেম, সলিউশন টু দা প্রবলেম। ডান। এবার আসেন 12 গেল, 13 নম্বরটা একটু করেন। 13 নম্বর, এই যে এইটা আমি মনে হয় এটা পড়িয়েছিলাম, এটা মনে হয় পড়িয়েছিলাম, এটাও কিন্তু পড়িয়েছিলাম, এটা আমি পড়েছিলাম, এটা আমার খুব ভালো করে মনে আছে। এই যে যখন হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম পড়িয়েছিলাম, তখন এটা মনে হয় 3 নাম্বার ক্লাসে কি 4 নাম্বার ক্লাসে, 3 কি 4 নাম্বার ক্লাসে আমি এটা পড়িয়েছিলাম। প্লেজারিজম, প্লেজারিজম, প্লেজারিজম অন্যের লেখাকে নিজের লেখা বলে চালিয়ে দেওয়া। কুম্বলিক বৃত্তি, কুম্বলিক বৃত্তি এরকম কিছু একটা বলেছিলাম। তাহলে এই যে মাথায় রাখতে হবে যে প্লেজারিজম, প্লেজারিজম মানে হচ্ছে কুম্বলিক বৃত্তি বা অন্যের লেখাকে নিজের নামে চালিয়ে দেওয়া, নিজের নামে চালিয়ে দেওয়াটাকে আমরা বলি কুম্বলিক বৃত্তি। আসেন তাহলে দেখা যাক কি বলে এটাকে, কোনটা? দ্য অ্যাক্ট অফ ডিলিং উইথ অ্যাক্ট অফ প্লেইং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, I just own the act of planning everything বেপার। ওই যে সাহস। তাহলে এক নাম্বারটা উত্তর দেখেন, দ্য অ্যাক্ট অফ ইউজিং সামওয়ান এলস আইডিয়া, অন্যের আইডিয়াটাকে নিয়ে চালিয়ে দেওয়া, কি হিসেবে? নিজের, নিজের, নিজের আইডিয়া বলে চালিয়ে দেওয়া। তাহলে অন্যের আইডিয়াকে নিজের আইডিয়া বলে চালিয়ে দেওয়াটাকে আমরা কি বলি? প্লেজারিজম। কি বলি বলেন? প্লেজারিজম। তাহলে এই 13 নম্বরের উত্তর কিন্তু এ হতে পারে, দ্য অ্যাক্ট অফ ইউজিং সামওয়ান এলস আইডিয়া, someone else idea as own owns, মানে নিজের, নিজের বুদ্ধি টুদ্ধি নাই, অন্যের বুদ্ধিকে নিয়ে এসে নিজের নামে চালিয়ে দেওয়াটা। ওকে ডান, বুঝছো কিনা? ওকে ফাইন। তাহলে এই 13 নম্বরে এ উত্তর হবে। আসেন 14 নম্বরটা কি বলছে দেখেন, যে এই যে হু অফ দ্য ফলোইং ফলোইং কম্পাইল অ্যান ইংলিশ ডিকশনারি, ইংলিশ ডিকশনারির প্রথম কে লিখেছে একটু বলেন তো প্লিজ। ইংলিশ ডিকশনারিটা প্রথম কম্পাইল করেছে কে? প্রথম কম্পাইল করেছে কে? কে 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 কে? এটা প্রাইমারি থেকেই মনে হয় আপনারা শুনে আসছেন, এই শব্দটা প্রাইমারি থেকেই শুনে আসছেন। ডিকশনারি যতদিন যখনই শুনেছেন ডিকশনারির বিষয়টা, তখন থেকে আমার মনে হয় এটা আপনার জানা বিষয় যে এই প্রথম ডিকশনারি লিখেছেন কে? প্রথম ডিকশনারি লিখেছেন স্যামুয়েল জনসন। কে লিখেছেন? স্যামুয়েল জনসন। এই যে এ নাম্বার উত্তর, এ নাম্বার উত্তর, এ নাম্বার উত্তর। শাহাদাত রাকিব, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, তাহলে 14 নম্বরে আমরা এটা এটা হচ্ছে প্রাইমারি থেকে জানি স্যামুয়েল জনসন। ওকে ফাইন। 15 নাম্বারটা, 15 নাম্বারটা আসেন। 15 নাম্বারটা, এই যে টু সিটিজ, এবার এটা পারা লাগবে প্লিজ, এটা পারা লাগবে 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 লাগবে। দ্য টু সিটিজ ইন এ টেল অফ টু সিটিজ, টেল মানে কি? গল্প না? টেল মানে গল্প। এ টেল অফ টু সিটিজ, এই বইটা হচ্ছে কে লিখেছেন? কে লিখেছেন? কে লিখেছেন এবং কে লিখেছেন বলতে পারবেন? কে লিখেছেন এই বইটা? কে লিখেছেন? হ্যাঁ, কে লিখেছেন কমেন্ট করেন, কে লিখেছেন? এটার লেখক কে? এটার লেখক কে? এটার লেখক কে? এবং কোন দুইটা সিটিকে নিয়ে লেখা? কোন দুইটা সিটিকে নিয়ে লেখা প্লিজ? কোন দুইটা সিটিকে নিয়ে লেখা? কোন দুইটা সিটিকে নিয়ে লেখা দেখি একটু, এটা এটা একটু দেখতে চাই, এটা সবার কাছে দেখতে চাই প্লিজ। সবার কমেন্ট পড়বো আমি এখন, সবার কমেন্ট পড়তে চাই, সবার কমেন্ট পড়তে চাই। এই এ টেল অফ টু সিটিজ, লন্ডন, এই তো লন্ডন এন্ড প্যারিস। কি আছে? প্যারিস আছে কি? আরে লন্ডন এন্ড প্যারিস তো হবে, টোকিও দুটো হয়ে গেছে, টোকিও দুটো হয়ে গেছে, এটা সি নাম্বারে মনে হয়েছিল, লন্ডন এন্ড প্যারিস। আচ্ছা, লন্ডন এন্ড প্যারিস, তাহলে লন্ডন এন্ড প্যারিস। আচ্ছা আপনারাই থাক, এটা আপনার যে যে ভুল উত্তর দিবে ওদের। লন্ডন এন্ড প্যারিস, ওকে ঠিক আছে না?
ওকে, এটা 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 কে লিখেছেন আগে বলেন, আগে বলেন। এ টেল অফ টু সিটিজ এটা কে লিখেছেন, কে লিখেছেন? আমি প্যারিস তো হবে, ঠিক আছে, এখানে ভুল আছে, অবশ্যই প্যারিস হবে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, প্যারিস হবে, প্যারিস। এটা প্যারিস হবে, কারণ এটা বিশ্বযুদ্ধ না, বিশ্বযুদ্ধের সময় লিখা না। অবশ্যই আমি জানতে চাচ্ছি কে লিখেছে, সেটা একটু বলেন, কে লিখেছে প্লিজ। বিশ্বযুদ্ধের সময় লন্ডন আর প্যারিস নিয়ে তো হবে রে ভাই, ফরাসি বিপ্লব, সরি, ফরাসি বিপ্লব, কেন বিশ্বযুদ্ধ বলছি, ফরাসি বিপ্লবের সময়, ফরাসি বিপ্লবের সময় তো এটা লেখা মনে হয়, ফরাসি বিপ্লবের সময় লেখা, লন্ডন এন্ড প্যারিস, লন্ডন এন্ড প্যারিস। এ মাশাআল্লাহ সুলাইমান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই তো মাশাআল্লাহ, এই কে বলে শেক্সপিয়ার? হাই 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 হাই। আচ্ছা, এটা লিখেছেন, এটা এটা লিখেছেন হচ্ছে কে? দেখেন দেখেন দেখেন। আচ্ছা, লন্ডন এন্ড প্যারিস, ভুল উত্তর থাকলে কি করবে? আচ্ছা, এটা 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 হচ্ছে লন্ডন এন্ড প্যারিস হবে, হ্যাঁ, লন্ডন এন্ড প্যারিস হবে। ওকে, এটা লন্ডন এন্ড প্যারিস হবে, এই দুইটা, ওটা ওটা নিয়ে দরকার নাই, ওটা নিয়ে প্যানিক নেওয়ার দরকার নাই। আচ্ছা, হইলো, লন্ডন এন্ড প্যারিস, হইলো হইলো, লেন, দিলাম দিলাম দিলাম। এই তো সুন্দর সুন্দর, চার্লস ডিকেন্স লিখেছেন 1889 সালে ফরাসি বিপ্লব যখন হয়েছিল, এই ফরাসি বিপ্লবের সময়তেই, ফরাসি বিপ্লবের রাজনৈতিক, ফরাসি বিপ্লবের অর্থনৈতিক যে ঘটনা, এই দুইটা সিটির রাজনৈতিক অর্থনৈতিক যে অবস্থা, এই অবস্থা বর্ণনা করার জন্য এই বইটা লিখেছিলেন, এ টেল অফ টু সিরিজ, এ টেল অফ টু সিরিজ। তাহলে দুইটা শহরের রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা বর্ণনা করার জন্য চার্লস ডিকেন্স 1789 সালে, 1789 সালে এটা লিখেছিলেন। তাহলে কি কি বললাম? লন্ডন আর একটা হচ্ছে প্যারিস, এই দুইটা শহরের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে তিনি লিখেছিলেন। ওকে, চার্লস ডিকেন্স, চার্লস ডিকেন্স হয়েছে, ডান। এই তো আমরা মোটামুটি হচ্ছে দেখে ফেলেছি। তাহলে 1789 সালে ফরাসি বিপ্লবের সময় তিনি এই দুইটা শহরের রাজনৈতিক, অর্থনৈতিক যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে লিখেছেন। ওকে ফাইন, ডান। তাহলে আমরা এটা শিখে ফেললাম, এটার উত্তর কিন্তু সি নাম্বার হওয়া উচিত ছিল, এটা সি নাম্বার মেবি হওয়া উচিত ছিল, লন্ডন আর একটা হচ্ছে প্যারিস, লন্ডন আর প্যারিস, হ্যাঁ। আচ্ছা, লিখে ফেললাম, সি নাম্বার আপাতত উত্তর দিয়ে রাখলাম। ওকে ফাইন, ঠিক আছে। এই তো সুন্দর, আসেন এবার 16 নাম্বারটা একটু দেখেন, খেয়াল করেন। ইনসিস্ট ওয়ান, সি ইনসিস্ট ওয়ান লিভিং ড্যাশ দ্য হাউস। ইনসিস্ট মাথায় রাখতে হবে, ইনসিস্ট, ইনসিস্ট, ইনসিস্ট এর পরে সবসময় হচ্ছে ওয়ান আসে, কি আসে? ওয়ান আসে। ইনসিস্ট ওয়ান, ইনসিস্ট ওয়ান, জোরাজোরি করা, পিড়াপিড়ি করা, ইনসিস্টের সাথে ওয়ান যায়, এটা আমরা সবাই জানি। ইনসিস্ট ওয়ান, একটা বিষয় হয়তো আমি পড়িয়েছিলাম, যদি কোনো সময় কোনো ক্লাসে হচ্ছে বলি, তাহলে দেখেন যে প্রিপোজিশনের পরে নরমালি হচ্ছে ভার্ব প্লাস আইএনজি আসে, নরমালি ভার্ব প্লাস আইএনজি, নরমালি ভার্ব প্লাস আইএনজি। কিন্তু যদি প্রিপোজিশন, যদি প্রিপোজিশন আর ভার্ব প্লাস আইএনজি, যদি প্রিপোজিশন আর ভার্ব প্লাস আইএনজি, যদি প্রিপোজিশন আর ভার্ব প্লাস আইএনজি এর মধ্যে ফাঁকা থাকে, তাহলে এখানে বসে পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, মাথায় রাখতে হবে। যদি কোনো সময় প্রিপোজিশন, প্রিপোজিশন আর ভার্ব প্লাস আইএনজি দূরাদূরি থাকে, তাহলে এই জায়গাটা নরমালি পজেসিভ অ্যাডজেক্টিভের, কার? পজেসিভ অ্যাডজেক্টিভের। প্রিপোজিশনের পরে ডিরেক্ট ভার্ব প্লাস আইএনজি আসে, কিন্তু এটা না এসে যদি ফাঁকা থাকে, তাহলে বুঝে ফেলতে হবে ওই জায়গায় বসে পজিটিভ অ্যাডজেক্টিভ, কি বসে? পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। হি ইজ ফন্ড অফ, হি ফন্ড অফ, খেয়াল করেন, হি ফন্ড অফ ড্যাশ কামিং, ড্যাশ কামিং, খেয়াল করেন এই যে অফ, অফ হচ্ছে প্রিপোজিশন আর এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এখন প্রিপোজিশন আর ভার্ব প্লাস আইএনজির মধ্যে যে জায়গাটা থাকবে, এই জায়গাটা হবে পজিটিভ অ্যাডজেক্টিভের। অপশনে যদি এ থাকে মি, অপশন যদি বি থাকে মাই, আপনি উত্তর করবেন মাই। কেন? যে ভাইয়া প্রিপোজিশন আর ভার্ব প্লাস আইএনজির মধ্যে যে গ্যাপ, এই গ্যাপটা কে বসে? এই গ্যাপে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে, পজিটিভ অ্যাডজেক্টিভ বসে। তাহলে এই যে মাই, 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 মাই লিভিং, মাই লিভিং, খেয়াল করেন, মাই লিভিং এটা হতে পারে, হিজ লিভিং এটা হতে পারে, মানে অপশনে যেটা দেয়া থাকবে আপনি সেটাকেই নেবেন। কেন? যে ভাইয়া পজিটিভ অ্যাডজেক্টিভের পরে, পজিটিভ অ্যাডজেক্টিভ কখনো একা বসতে পারে না, ওর পরে হয় একটা নাউন লাগবে, আর না হয় ওর পরে ভার্ব প্লাস আইএনজি লাগবে। নাউন না হয় ভার্ব প্লাস আইএনজি লাগবেই লাগবে, লাগবেই লাগবে। তাহলে মাথায় রাখতে হবে যে প্রিপোজিশন আর ভার্ব প্লাস আইএনজি দুইটা যদি দূরাদূরি থাকে, জায়গাটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভের। তাহলে খেয়াল করেন, তাহলে দেখেন এখানে হি হবে না, এখানে হিম হবে না, এখানে হচ্ছে হিমসেলফ হবে না, এখানে হবে কি? হিজ, হিজ লিভিং
দ্য হাউস, হি ইনসিস্ট অন হিজ লিভিং দ্য হাউস। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন আমরা দেখছিলাম ইনসিস্টের সাথে প্রিপোজিশন ওয়ান, আর এই যে ভার্ব প্লাস আইএনজি দূরে, তাই এখানে জাস্ট টুক করে আমরা বসাই দিব হি ইজ লিভিং। কেন ভাইয়া হি ইজ আছে। অনেকে আবার কি করে এই জায়গাটুকু কি করে যে ভাইয়া প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে, এটা আবার চিন্তা করে নো, প্রিপোজিশন আর ভার্ব প্লাস আইএনজি এর মধ্যে সবসময় পজিটিভ অ্যাডজেক্টিভের জায়গা। কার জায়গা? পজিটিভ অ্যাডজেক্টিভের জায়গা। আচ্ছা আপনারা এত কিপটা কেন? ক্লাসটা শেয়ার করে দিলে কেমন কি এমন হয় বলেন তো? ক্লাসটা একটু ভালোবেসে শেয়ার করে দেন না প্লিজ, প্লিজ 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 ক্লাসটা শেয়ার করে দেন, একটু ক্লাসটা শেয়ার করে দেন প্লিজ 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 প্লিজ। মাই গোয়িং, সি ইনসিস্ট ওয়ান মাই গোয়িং দেয়ার, এই তো বিগত বছরের একটা প্রশ্ন ছিল, ইনসিস্ট ওয়ান আবার ওইদিকে হচ্ছে গোয়িং। থ্যাংক ইউ ভেরি মাচ। পজিটিভ অ্যাডজেক্টিভের পরে অবশ্যই জিরান দিতে পারেন, কোনো সন্দেহ নাই। পজিটিভ অ্যাডজেক্টিভ বাক্যে কোনো সময় একা বসে না। আরে এইটা 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 পারবে নাকি? এটা পারবে নাকি দেখি, এটা পারে নাকি? উত্তরটা বলেন, এটা পারে নাকি? এটা পারে নাকি ভাই? এটা পারে না কে? পারে না কে? পারে না কে? এটা পারে নাকি বলেন? এটা কে পারে না? কে পারে না? কে পারে না? কে পারে না বলেন তো ভাই? এটা কে পারে না? এটা কে পারে না বলেন? অ্যাডারের সাথে কি যায়? ওয়ান বাই অ্যাট, অন বাই অ্যাট নাকি টু? 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 আমি শেয়ার করছি বাট সবার করা উচিত। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ রাত্রি আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা শিবলি ভাইয়া, শিবলি অ্যাডহেয়ার টু, এই তো পজিটিভ হয়। আচ্ছা অ্যাডহেয়ার টু লেগে থাকা, থ্যাংক ইউ সেতু পারভিন, ভালো না বেশি শেয়ার করে দেন। হ্যাঁ গুড, ভালো না বেশি একটু শেয়ার করে দেন প্লিজ প্লিজ প্লিজ, ভালো না বেশি শেয়ার করে দেন, ভালো না বেশি শেয়ার করে দেন। ওকে মরিয়ম মিতু, মরিয়ম মিতু টু, রাত্রি আপু ডি, আই মিন হচ্ছে টু। ওকে ফাইন। মুন্না চৌধুরী, মুন্না বিগড়া যায়, মুন্না 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 মুন্না, ওকে 17 ডি, হাসি মধু ডি। ওকে টু 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 এডহার টু, লেগে থাকা লেগে থাকা লেগে থাকা লেগে থাকা লেগে থাকা ছ্যাঁচড়া। ওকে ক্লাসটা ভালো না বেশি শেয়ার করে দিয়েছি। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ শহীদুল ইসলাম, থ্যাংক ইউ ভাইয়া। লেগে থাকা হাসি মধু, লেগে থাকা লেগে থাকা লেগে থাকা। ওকে ছ্যাঁচড়ার মতো লেগে থাকা বোঝাতে আমরা হচ্ছে ব্যবহার করি কি অ্যাডহার টু। অ্যাডহার টু লেগে থাকা, অ্যাডহারের সাথে সবসময় টু যায়। অনেকবার প্রশ্নটা এসেছে, অনেকবার অনেকবার অনেকবার। ওকে ফাইন আসেন 17 নম্বর। ওকে এবার আসেন 18 নম্বর। 18 নম্বর, 18 নম্বর 1000 বছর, 1000 বছরকেই তো 1000 বছরকেই তো আমরা মিলেনিয়াম বলি। 1000 বছর, 100 বছরকে না, 1 মিলিয়ন বছরকে না, 1 বিলিয়ন বছরকে না, 1000 বছরকে, 1000 বছরকে, 1000 বছরকেই তো, এটা মানেই তো মনে হয় 1000, হ্যাঁ এটাই মানেই তো 1000। ওকে এটা মানেই তো 1000, 1000 বছরকে, 1000 বছরকে আমরা মিলেনিয়াম বলি। ভালো 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 ভালো, শেয়ার 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 শেয়ার, ডান। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা শেয়ার করছেন তাদের প্রতি। না ভালোবেসে শেয়ার করলে কি স্যার, রিদন শাহ ঝামেলা আছে, একটু ঝামেলায় পড়ছিলাম তো এই জন্য আর ভালোবাসতে বলি না আর কি, সোজা বাংলায় ছেঁচড়া আর কি, ওই তো ছেঁচড়া। ওকে ঠিক আছে থ্যাংক ইউ। হ্যাঁ 1000 বছর, 1000 বছরকে আমরা মিলেনিয়াম বলতে পারি। আচ্ছা এবার আসেন, হু ইজ নট আ ভিক্টোরিয়ান পিরিয়ড? ভিক্টোরিয়ান পিরিয়ড বলেন এবার, ভিক্টোরিয়ান পিরিয়ডের কে না? এইটা উইলিয়াম, উইলিয়াম ওর্ডসওয়ার্থ হওয়া উচিত আমার মনে হয়। দেখেন তো উত্তরটা উইলিয়াম ওর্ডসওয়ার্থ না? উইলিয়াম ওর্ডসওয়ার্থ হওয়াই উচিত। এই তো রোমান্টিক, রোমান্টিক পিরিয়ডের, রোমান্টিক হচ্ছে পিরিয়ডের কবি, মেবি রোমান্টিক পিরিয়ডের কবি না যে উইলিয়াম ওর্ডসওয়ার্থ, ইনি হচ্ছে রোমান্টিক, রোমান্টিক পিরিয়ডের কবি ইনি। ভালোবেসে মুস্তাক স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা স্যার যখন বলছে সেহেতু আমি একটু বলে দিই যে আপনারা সবাই ভালো, ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দেন, ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দেন, ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দেন। ওকে ফাইন। তাহলে ইনি হচ্ছে রোমান্টিক, রোমান্টিক পিরিয়ডের কবি, রোমান্টিক পিরিয়ডের কবি, রোমান্টিক পিরিয়ডের কবি, অন্যগুলা রোমান্টিক পিরিয়ডের কবি না। ওকে আচ্ছা যাই হোক, আসেন 19 20 নম্বর লাস্ট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন একটু বলেন প্লিজ, বলেন লাস্ট কোয়েশ্চেন। অল্ট্রাটুড, অল্ট্রাটুড একটু নাই রে ভাই এখানে। হুম
ওরে মরিয়া গিয়াছে। দ্রুত দ্রুত প্লিজ। 1798 থেকে 1798 থেকে কত 1832 পর্যন্ত। হ্যাঁ দ্রুত দ্রুত 20 নম্বরটা দ্রুত বলেন দ্রুত। ওয়ালট্রিটুড কাকলি আক্তার 20-এর এ 20-এর এ 20-এর এ 20-এর এ মাশাআল্লাহ। এইটা মানে হচ্ছে উচ্চতা। এটা মানে কি উচ্চতা। তাহলে উচ্চতা শুধুমাত্র হাইট 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 হাইট। ওকে ফাইন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমরা এই যে আজকের যে প্রশ্নটা ছিল, আজকের প্রশ্নটা, এই প্রশ্নের ধরন দেখে আপনি বুঝে ফেলেছেন যে খুব একটা কঠিন হয় নাই, খুব একটা কঠিন হয় নাই, সবগুলাই একটু সহজ ছিল, সহজ ছিল। তো যারা যারা হচ্ছে সব কয়টা পেরেছেন, আচ্ছা কে কে সব কয়টা পেরেছেন একটু কমেন্ট করেন তো, যে ভাই আমি সব কয়টা পেরেছি। এখানে সব কয়টা পেরেছেন কে? 140 জনের মধ্যে সব কয়টা পেরেছেন কে একটু বলেন তো। ক্লাস শেষ এখানে এই রাত্রি। আপু এই সব কয়টা পেরেছেন কে কে একটু বলেন। এই যে 20টা কোশ্চিন আসলো, 20টা কোশ্চিনে সব কয়টা পেরেছেন কে? সব কয়টা পেরেছেন কে কে? কে কয়টা পেরেছেন এটা একটু বলতে পারবেন? সব কয়টা পেরেছেন কে কে? তুমি আর আমি আর কেহ নাই, এমন একটা যদি পৃথিবী হয়। মুস্তাক স্যার কই? তার একটা সায়েন্সের ক্লাস চাই ইনশাল্লাহ। স্যার আজকে 9টার দিকে দাঁড়াবেন। স্যার আজকে 9টার দিকে দাঁড়াবেন। স্যার আজকে 9টার দিকে দাঁড়াবেন। ম্যাথ নিয়ে না? আচ্ছা, অসাধারণ কিছু হচ্ছে ম্যাথ নিয়ে স্যার দাঁড়াবেন। আশা করি স্যারের ম্যাথ ক্লাস যারা করেছেন তারা খুব ভালো করে জানেন যে স্যার কিভাবে কিভাবে পড়ায় আর কি। ওকে, আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। এখন আপনারাও থাকলে আশা করি আপনাদেরও ভালো লাগবে। কয়টা পেরেছেন? কয়টা? 8টা 9টা হয়েছে। আহারে 8টা 9টা হয়েছে। আচ্ছা 18টা হয়েছে রাত্রি। মাশাআল্লাহ, আমি সবগুলোই পারছি কারণ আজকেই পড়েছি এটা। আচ্ছা, দুদকের সমাধান ছিল, হ্যাঁ আজকেই পড়ছি এটা 18টা। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আমার কল্পনা জুড়ে যে গল্পেরা ছিল, আড়ালে সব লুকোনো, সেই গল্পেরা সব রঙিন হলো পলকে, তোমাকে হঠাৎ পেয়ে যেন প্রেম তুমি আসবে এভাবে, আবার হারিয়ে যাবে ভাবিনি, আজও আছে সে পথ শুধু নেই তুমি, বলো কোথায় আছো অভিমানী, অভিমানী। ওকে থ্যাংক ইউ। ক্লাসটি এখানেই শেষ। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আবার দেখা হবে আগামী আগামী কালকে। আগামী কালকে দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। এখানেই সমাপ্তি ঘোষণা। ওকে ভাই, বন্ধ করে দিব।